আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর রূপা বলছি। তো আজ আমি কথা বলবো ফ্যাটি লিভার নিয়ে। ফ্যাটি লিভার নিয়ে কেন কথা বলছি? কারণ হলো যে আপনারা গড়পড়তা নিয়মে যখনই কোনো আল্ট্রাসাউন্ড করা হয়, পেটের আল্ট্রাসাউন্ড করানো হয়, তখন এখন আর দেখা যায় যে আল্ট্রাসাউন্ড রিপোর্টে নরমাল খুব কমই আসে। একটা কথা কমেন্টে খুব লেখা থাকে, সেটা হচ্ছে যে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারটাকে ডাক্তার যেটা রোগীকে বোঝান সেটা হলো যে আপনার লিভারে চর্বি জমেছে। তো লিভারে চর্বি জমেছে এবং এটা আসলে আমি বলবো যে এটা কিন্তু আসলে ভালো, অবশ্যই কোনো ভালো সংবাদ না। কিন্তু রোগীকে সাথে সাথে এগুলো বলে দেওয়া যে এই লিভারে যে আপনার চর্বি জমেছে সেটা আপনি কেন জমেছে, এটাকে কিভাবে আপনি হচ্ছে যে নিয়ন্ত্রণে আনতে পারেন, এবং হচ্ছে যে এটার কনসিকুয়েন্স না নিয়ন্ত্রণে না আনলে পরে কি কি হতে পারে সেটা আসলে এটা আমাদের রোগীদেরকে জানিয়ে দিতে হবে। কারণ ফ্যাটি লিভারটা হচ্ছে কেন হয়, কারণ হচ্ছে যে প্রথম যে কারণ সেটা হচ্ছে যে অতিরিক্ত ওজনের কারণে লিভারে চর্বি জমতে পারে। ঠিক আছে, দ্বিতীয় কারণটা হচ্ছে ডায়াবেটিস, যেটা নাকি খুবই কমন আমাদের বাংলাদেশে, এবং এটা কারণে লিভার কিন্তু হচ্ছে যে লিভারে হচ্ছে যে ফ্যাট ডিপোজিট হতে পারে, এবং ডায়াবেটিসে আক্রান্ত রোগীর কিন্তু লিভার ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি আর 10টা মানুষের চেয়ে। তারপরে হলো যে আপনার খাদ্যের যে অভ্যাসটা, সেটার মধ্যে আপনি দেখা গেল যে শর্করা জাতীয় খাবারটা আমরা বেশি খাই। এটা আমরা সবাই বেশি খাই, কারণ হচ্ছে যে আমরা ভাত খাই এবং আর অথবা রুটি খাই, এবং আনফর্চুনেটলি আমাদের যে দেশে যে ভাত এবং আমাদের রুটি, সেগুলো এত বেশি হচ্ছে রিফাইন্ড করা থাকে, পলিশ করা থাকে, যে এগুলোতে যে শর্করার পরিমাণটা স্বাভাবিক যেটা নর্মাল ভাত নর্মাল চালে থাকে অথবা নর্মাল আটাতে থাকে তার থেকে অনেক বেশি শর্করার পরিমাণটা বেড়ে যায়। এবং এই শর্করা জাতীয় খাবারগুলো আসলে যখন ফ্যাটে কনভার্ট হয়, যে লিভারের সেলগুলোতে জমা হয় এবং আস্তে আস্তে কিন্তু এই লিভার সেলগুলোকে ড্যামেজ করে ফেলে। ঠিক আছে, এটা হচ্ছে যে আরেকটা কারণ। এবং আরেকটা রিসেন্ট যেটা আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা টেন্ডেন্সি, যে ভাতটা কম খাওয়া এবং ভাতের বদলে আসলে পিৎজা পাস্তা এই ধরনের জাঙ্ক ফুডগুলো বেশি খাওয়া, তাদের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি খুব বেশি। এটা আমি আসলে জানি না এই খাদ্যাভ্যাসের কারণটা কি, বাট হ্যাঁ, ইয়াং জেনারেশন দিনে দিনে আমি দেখছি যে এই পিৎজা পাস্তাকেই বেশি তাদের কাছে বেশি ভালো লাগে দেন হচ্ছে ভাত সবজি মাছ এগুলো থেকে। তো এই ব্যাপারগুলোর কারণে আপনার কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। তো এবং এই ফ্যাটি লিভারটা যদি কন্ট্রোলে না থাকে, এটা কিন্তু একটা প্রোগ্রেসিভ ডিজিজ, এটা আস্তে আস্তে বাড়বে। আপনার লিভার সেলগুলো ড্যামেজ আরও বেশি বাড়তে থাকবে, একটা সময় পরে ড্যামেজ হতে হতে এমন একটা পর্যায়ে যাবে যখন সিরোসিস অফ লিভার হতে পারে বা লিভার ক্যান্সারও টার্ন নিতে পারে। আমরা একটা সময় জানতাম যে লিভার ক্যান্সার লিভার সিরোসিস এগুলো কাদের হয়, যাদের হচ্ছে যে হেপাটাইটিস বি সি ভাইরাস ইনফেকশন হয়েছিল এবং যেটা ভালো হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সময় এই আমাদের কিন্তু লিভার সিরোসিস লিভার ক্যান্সার এগুলো হতো। কিন্তু এখন কিন্তু গ্লোবালি পুরো পৃথিবীতে ফ্যাটি লিভার হচ্ছে অন্যতম কারণ লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হওয়ার। এবং এই জন্য আমাদের খুব খেয়াল রাখা উচিত যে ফ্যাটি লিভার যদি ডায়াগনোসিস হয়ে যায় আল্ট্রাসাউন্ডে, তাহলে পরে অবশ্যই উচিত আমাদের যে কাজগুলো করতে লাগবে সেগুলোর মধ্যে প্রথম আমরা মনোযোগ দিব হচ্ছে আমাদের ওজনের দিকে। ওজনটা যদি আমার বেশি থাকে তাহলে পরে ওজন আমার কমাতে হবে, এবং ওজন কমানো আসলে খুব সহজ ব্যাপার নয়। একটা বয়স পরে যখন আপনার ফ্যাটি লিভার ডায়াগনোসিস হয়, 40-45 বা তারও বেশি বয়স পরে, ওই সময় দেখবেন আপনি যে আপনার শরীরে যেহেতু মেটাবলিজমটা চেঞ্জ হয়ে যায়, মেটাবলিক রেটটা চেঞ্জ হয়ে যায়, তখন 1 কেজি 2 কেজি ওজন কমাতেও কিন্তু অনেক কষ্ট হয়। এটা আপনার একটা 15-20 বছর 25 বছরের একটা মানুষের ওজন যত তাড়াতাড়ি কমানো সম্ভব, একটা বয়স্ক মানুষের ওজন কিন্তু কমানো অত সহজ নয়। অতএব হচ্ছে যে ওজন কমানোটা হচ্ছে ফ্যাটি লিভারের অন্যতম একটা চিকিৎসা। এবং এই ওজন কমানোর জন্য আসলে আমরা যেটা বলি যে যেগুলো করতে লাগবে সেটা অবশ্যই একটা হেলদি লাইফস্টাইল। তার মধ্যে হচ্ছে যে আমাদের খাবারের শর্করার পরিমাণটা কমিয়ে ফেলতে হবে। ভাতটা সবসময় বলি, ভাতের পরিমাণটা কিভাবে কমানো যায় সেই উপায়টা একটু চিন্তা করে বের করে নেবেন, যে আমি 2 বেলা ভাত খাই বা 3 বেলা ভাত খাই, এটাকে কমিয়ে 1 বেলায় আনা যায় কিনা। এবং যেটা হয় যে একেবারে খিদে লাগলেই আমি শুধু খাই আর অন্য সময়টা খাই না, তাহলে পরে ভাতের উপর চাপটা আসলে বেশি পড়ে যায়। এবং আমি আবারও বলেছি যে ভাত এটা একদমই ফুল অফ
কার্বোহাইড্রেট এবং আমি বলবো যে ভাত থেকে যে ফ্যাটটা তৈরি হয় সেই ফ্যাটটা কিন্তু আসলে লিভার সেলের জন্য আমি বলবো যে খুবই খারাপ একটা ব্যাপার এবং আমি বলবো লিভার সেল ড্যামেজ করে। হ্যাঁ, তো হচ্ছে যে এই ভাতটাকে কোনোভাবে আমরা কমিয়ে আনতে পারি কিনা, এবং আপনি দেখবেন যে আপনি যদি ভাত খাওয়া কমিয়ে দেন কোনোভাবে, তাহলে পরে আপনার ওজন কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। হয়তো আর সবার মতো আপনি 1 সপ্তাহে 1 কেজি 2 কেজি কমাতে পারবেন না, বা স্লোলি দেখবেন যে হ্যাঁ 1 কেজি 2 কেজি করে মাসে আস্তে আস্তে কমছে। হাঁটার অভ্যাসটা তৈরি করা, যেটা বলেছি যে অনেক বসে থাকার একটা টেন্ডেন্সি, এবং সবচেয়ে বলবো যে আমি এখন আমাদের যে হাঁটার অভ্যাস বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে টেলিভিশন, তারপরে হচ্ছে মোবাইল ফোন স্ক্রল করা, এক জায়গায় বসে সারাটা দিন স্ক্রল করা। এই জন্য দেখা যায় যে আমাদের হাঁটার অভ্যাসটা আমাদের কম, এবং আরেকটা কারণ হচ্ছে হাঁটার জায়গা নাই। জায়গা বলতে যেটা বোঝায় যে একটা পার্কে যাওয়া বা বাসার বাইরে হাঁটতে যাওয়া, সেটা দেখা যাবে অনেক দূর পর পর একটা পার্ক আছে, একটা যেমন ধানমন্ডি লেক আছে হাঁটার জন্য, বাট অনেক সময় ধানমন্ডি লেকটা কিন্তু আমি দেখেছি যে সিকিউরড না। অল ডে সারাদিন মানে হাঁটার জন্য সিকিউরড না, আপনাকে হাঁটতে হলে গ্রুপে যেয়ে হাঁটতে লাগবে, এবং আপনার যখন ইচ্ছা হবে তখন আপনি হাঁটতে পারবেন, এই ধরনের কিছু বাসার পাশে নাই, অনেক সময় সেটা থাকে না। হ্যাঁ, আপনি সবসময় দেখবেন যে কত স্টেপস, কত হাজার স্টেপ হাঁটা যায়, একটা টার্গেট করে নেবেন যে আজকে দিনে আমি এত স্টেপ আমি হাঁটবো। হ্যাঁ, তাহলে পরে কিন্তু আপনার ওজনটা কমানো সম্ভব। আরেকটা হলো যে আপনার খাবারের হ্যাবিট নিয়ে আমি কথা বললাম, তারপরে হচ্ছে যে লাইফস্টাইল নিয়ে কথা বললাম, আর হচ্ছে যে সবসময় যে আজ অন্য যে খাবারগুলো আছে না, যেগুলো আমাদের ইয়াং জেনারেশন খুব পছন্দ করে, পিৎজা, পাস্তা, কেন জানি এগুলো তাদের কাছে অনেক মজা লাগে। তো এই যে খাবারগুলো ফুল অফ ফ্যাট এবং ফুল অফ কার্বোহাইড্রেট, এই খাবারগুলো খাওয়া যায়, মাসে একবার খাওয়া যায়, বা প্রতিদিন না। হুম, বাচ্চারা অনেক সময় বলবে যে এটা না দিলে আমি খাবো না। তো হচ্ছে না খেলে যেটা বলতে হবে খাইস না, ঠিক আছে? কারণ হচ্ছে যে খারাপ জিনিস খাওয়ার থেকে না খেয়ে থাকা অনেক ভালো, এবং আমি বিশ্বাস করি বাচ্চারা খিদে লাগলে অবশ্যই খাবে। আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ আপনি বলে ফেলেছেন ব্যাপারটা, আপনার কাছে বাচ্চা না খেয়ে থাকাটা নর্মাল না, আমার কাছে নর্মাল না। হ্যাঁ, বাট হেলদি লাইফস্টাইলটা গড়ে তোলাটাও আমার দায়িত্ব, কারণ বাচ্চা তো ছোট, বাচ্চা বুঝে না। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি বলতে চাই যে ফ্যাটি লিভারটাকে সহজভাবে নিবেন না। ফ্যাটি লিভার ডায়াগনোসিস হলে সবসময় হচ্ছে লিভার ফাংশন, ডক্টরের সাথে কথা বলবেন, লিভার ফাংশনটা ঠিক আছে কিনা সেটা দেখবেন, এবং ফ্যাটি লিভারটাকে আরও বাড়ছে কিনা সেটা আপনারা ডক্টরের সাথে পরামর্শ করে, লিভার স্পেশালিস্ট আছে বাংলাদেশে, তাদের সাথে পরামর্শ করে দেখবেন যে আপনার লিভারটা কেমন আছে, এবং ফ্যাটি লিভারটা কি বাড়ছে কিনা, প্রোগ্রেসিভ হচ্ছে কিনা, বা আনফর্চুনেটলি যেটা বলি সিরোসিস অফ লিভার বা লিভার ক্যান্সারের টার্ন নিচ্ছে কিনা। এই জিনিসগুলো একটা রোগী যার ফ্যাটি লিভার ডায়াগনোসিস হয় তাকেই কিন্তু সচেতন হয়ে এই পরীক্ষাগুলো করাতে হয়, ডাক্তারের আন্ডারে থেকেই করতে হয়, কারণ ফ্যাটি লিভারের বাস্তবিক অর্থেই হচ্ছে যে কোনো চিকিৎসা নাই। যেহেতু কোনো চিকিৎসা নাই, তাহলে যেটা আমার করতে হবে, যে অবস্থায় আছে ঠিক সেখানে থাকুক, আর যাতে না বাড়ুক, অথবা এর থেকে আরও ভালো অবস্থায় আনা যায়, সেটা হলো যে ওজনটা কমিয়ে ফেলে। ঠিক আছে? অথবা হচ্ছে যে ফ্যাটি লিভার আমি বলবো যে সহজ করে দেখার কিছু নাই, স্পেশালি যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই না। এবং ফ্যাটি লিভারের ক্ষেত্রে আমি বলবো যে আমি আশা করব যে কথাগুলো বললাম সেগুলো কর্পরত একেবারে সহজ কথা। সবসময় সব রোগের ক্ষেত্রে এই কথাগুলো ঘুরে ফিরে আসে যে আমাদের জীবনযাপন পদ্ধতি, আমাদের খাবার দাবার পদ্ধতি, চলাফেরা, সব কিছু মিলিয়ে আমার লিভারটা কেমন থাকবে সেটা ডিপেন্ড করে। সো আপনি বের করবেন যে কী কারণে আপনার লিভারে এই ফ্যাটি লিভারটার কারণটা কী, এবং এই ফ্যাটি লিভার থেকে আমি কিভাবে আমি আসলে বের হয়ে আসতে পারবো, সুস্থ হয়ে থাকতে পারবো, এবং আমার লিভারটা ড্যামেজ হবে না, লিভারটা ফ্যাটি লিভার পর্যন্তই থাকবে, লিভারটা আর হচ্ছে যে ক্রনিক লিভার ডিজিজ, সিরোসিস অফ লিভার বা লিভার ক্যান্সারে আর যাবে না। অতএব আজকে এই পর্যন্তই বললাম ফ্যাটি লিভার নিয়ে, এবং আমি আশা করছি যে আপনারা সবাই হচ্ছে যে খুব আনন্দের সাথে আগামীকাল ঈদ করবেন। আজ এখানে ঈদ, বাট ঈদের তো অবশ্যই সেই ভাইবটা এখানে নাই যেটা আমাদের দেশে আছে। তো
প্রিয়জনের সাথে ঈদ করবেন এবং প্রিয়জনকে সময় দিবেন, কারণ আমরা আসলেই জানি না যে আমাদের সাথে যারা আজ আছেন, আগামীকাল ইনশাল্লাহ থাকবেন, তারা আগামী বছর ঈদটা আমরা একসাথে করতে পারবো কিনা, বা আমরা কেউ থাকবো কেউ থাকবো না। অতএব এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা পরিবারকে সময় দিই, পরিবারের সাথেই সময়টা ঈদটা কাটাই, ঈদের দিনটা কাটাই। এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।